আল্লাহর রাস্তায় আমারে কটা ভিক্ষা দিয়ে যান গো। কে কোথায় আছেন আমারে কটা ভিক্ষা দিয়ে যান। ও চাচা, আমারে কটা ভিক্ষা দিয়ে যান, আল্লাহ আপনার ভালো করব। দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহর রাস্তায় আমারে কটা ভিক্ষা দিয়ে যান। কে কোথায় আছেন আমারে কটা ভিক্ষা দিয়ে যান। ভাই কটা ভিক্ষা দিয়ে যান, আল্লাহর রাস্তায় কটা ভিক্ষা দেন। আচ্ছা দোয়া করি। আল্লাহ গো, কে কোথায় আছো কটা ভিক্ষা দাও আমারে। ও ভাই, আমার কটা ভিক্ষা দেন না। আরিফ, হ্যাঁ ভাই। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে না? হ্যাঁ ভাই, ওই জন্য দেখছি। এই মহিলা, এদিকে ঘুরেন, ঘুরেন বলতেছি। হাত নামান মুখ থেকে। আরিফ, জি ভাইজান। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ ভাইজান, আমার চেনা চেনা লাগছে, ওই জন্য দেখছি। শোনেন আরিফ ভাই, হ্যাঁ ভাই বলেন। রফিকের বাড়িতে গিয়ে আমাদের বেশি কথা বলার দরকার নেই, যেটা সঠিকভাবে সমাধান হইব ওইটাই আমরা কইরা দিয়ে আসি। হ্যাঁ ভাই। আরিফ ভাই, হ্যাঁ ভাই। ওই জায়গায় দেখেন দুইটা পোলারে একটা মেয়ে মারতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝলাম ভাই। আসেন তো দেখি। তো দেখি। ওই টাকা দিবি না, ওই টাকা দিবি না, কর টাকা দিবি না। ওই এক গোটি তোর বাপের দিন না শরীর, হ্যাঁ মাগনা মাগনা আইছে। কাম কাজ করার সময় মনে আসছিল না, এখন কি তোর টাকা দিবি না। টাকা না দিলে তোর ছাড়মু, হ্যাঁ পুলিশে দিব, পুলিশে। বুঝছো, অনেক পুলিশে আমার বিছানায় আছে। কি এই মেয়ে, কি হয়েছে? তোমাদের সমস্যা কি? তুমি একটা মাইয়া মানুষ হয়ে তুমি দুইটা পোলারে কেন মারতেছো? সমস্যা কি? হুজুর, আপনি ভালো সময় আইছেন। আপনি হুজুর মানুষ, একটা হক হালালি বিচার করে দিয়ে যান। কি বিচার? কি সমস্যা বলো? এই যে দুইটা বেটাই আমারে ভাড়া করছে আকাম করার লিগে, বুঝছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলা মুখে বলতে বাদেও না একটাবার। নাউজুবিল্লাহ কর কিছু নাই হুজুর, আমি তো এই কামই করি। আমি তো একটা পতিতা, বুঝছেন, প্রস্টিটিউট। এখন ঘটনা হইছে, এরা আমারে ভাড়া করছে 2000 টাকা কইরা। এখন এরা কাম শেষে কইতাছে এগো কাছে নাকি টাকা নাই, আমারে নাকি 300 টাকা করে দিবে। এখন আপনি একটু আমার পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখেন তো, আমি কি 300 টাকার জিনিস? হ্যাঁ, এই জিনিসটাই বুঝাইতে পারি না। তোগো পকেটে যেহেতু টাকা পয়সা নাই, তাইলে আমার কাছে আইছস কে? হ্যাঁ, তুই জরিনার কাছে যাইতি। জরিনা তো 50 টাকা করে হইলেই কাম কইরা দেয়। হ্যাঁ, তোর এই মুখ দেখতেছ কা? হুজুর দেখ। এই এই ছাড়ো ওকে, বেয়াদব মাইয়া কোথাকার। এই মুখ নামা, হাত নামা, দেখতে রাখেন স্যারটা। নামা হাত। আচ্ছা, তোমরা যে এই এলাকার মধ্যে আইসা খারাপ কাজ করছো, খারাপ কাজ কইরা আবার ওইটা জোর গলায় বলতেছো, একটাবার কি গলার মধ্যে বাদেও না? সি 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 সি। আর এই দুনো পোলারে তো আমি চিনি চিনি লাগে। তখন কত বড় সাহস! এইটা হইতাছে একটা নেককার এলাকা, পাশে হইতাছে মসজিদ। এই এলাকার মধ্যে খারাপ কাজ করতে তোদের একটাবার বুকও কাঁপলো না। এই এলাকার আদবর মাতবররা যদি জানে তো করে কি করবো জানোস? তোকে 3 ধারে কাইটটা গাঙ্গে ভাসায় দিব। কিল্লিকে কাটবো, কিল্লিকে কাটবো। হ্যাঁ, এই তুই জানোস মারবার আমার কাছে কিন্তু 3 বার আইছে। হ্যাঁ, এই তোরা কি যাবি নাকি জুতা দিয়া বাড়ি খাবি? ওরে বাবারে। হ্যাঁ, চিন্তা করো কত বড় সাহস! এই এলাকার মধ্যে খারাপ কাজ করে। এই পোলার তো একটারে আমি চিনি। এটা কি শামসুর পোলা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শামসুর কালকে পোলা। সকালে শামসুরে ধরতেছি। হ্যাঁ। চলো আয়ো। নাউজুবিল্লাহ, কি দেখাইলো আল্লাহ এগুলা। আরিফ, হ্যাঁ ভাইজান। আমরা ওই যে একদিন নামাজ পড়ে রফিকের বাসায় যাওয়ার সময় যে একটা মেয়ে দুইটা ছেলেকে মারতেছিল, ওই মেয়েটা না এটা? হ্যাঁ ভাইজান, মনে পড়ছে। ও তো পতিতা, ওই তো পতিতা ও তো। নাউজুবিল্লাহ। এই এই মেয়ে, আপনি মসজিদের প্রাঙ্গণে কি করছেন? হ্যাঁ, মসজিদের প্রাঙ্গণে আপনার কাজটা কি? আমি তো এইখানে ভিক্ষা করতে আইছি। ভিক্ষা করতে আসছেন ভালো কথা, কিন্তু আপনি হচ্ছেন এই সমাজের একটা কীট। আপনি হচ্ছেন একজন পতিতা। আপনি তো চাইলেই মসজিদের প্রাঙ্গণের মধ্যে ভিক্ষা করতে পারেন না। আমি তো আর মসজিদের মধ্যে ঢুকি নাই, আমি মসজিদের রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছি। এতে সমস্যা কি? সমস্যা আছে, ওইটা আপনাকে বুঝায় বলা যাবে না। যা বলার ইমাম সাহেব আপনাকে বলবে।
চলেন ইমাম সাহেবের কাছে চলেন। এই চল। না না, আমি কোথাও যাবো না। দেখেন একটু পরে আজান দিব, আজান দিলেই অনেক মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকবো, তখন আমি তাদের কাছ থেকে ভিক্ষা চামু আর আমার অনেক টাকা ভিক্ষা দিব। এই সময় আমি কোথাও যাইতে পারবো না। দেখেন আমি আপনাকে ভদ্রভাবে কথা বলতেছি, আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আপনি একজন পতিতা হয়ে আমাদের মসজিদের প্রাঙ্গণের মধ্যে ভিক্ষা করবেন আর আমাদের নামাজি মানুষের কাছ থেকে ভিক্ষা নেবেন, এটা তো হতে পারে না। আমি আপনাকে ভালো করে বলতেছি, আপনি ইমাম সাহেবের কাছে চলুন, ইমাম সাহেব এটা সমাধান করবে। এমন করতেছেন কেন? আমি তো কোনো অন্যায় করতেছি না, আমি শুধুমাত্র মসজিদের পাশে বসে ভিক্ষা করতেছি। আমি তো আর চুরি করতেছি না, কিংবা মসজিদের কোনো জুতা চুরি করতেছি না। তাইলে আমার অপরাধটা কি গন্ত? তুমি হইতাছো এই সমাজের একটা কীট, তোমার কোনো মান সম্মান ইজ্জত কোনো কিছু নাই। তুমি হইতাছো পতিতা, তুমি মান সম্মানের কি বুঝবা আর তুমি নিয়ম কানুনের কি জানো? দেখো আমি তোমার সাথে কোনো কথা বাড়াইতে চাই না, তুমি আমাদের মসজিদের প্রাঙ্গণটাকে নাপাক করে ফেলছো, এটা সমাধান করবে ইমাম সাহেব। চলো ইমাম সাহেবের কাছে চলো। না না, আমার এই মুখ আমি তারে দেখাইতে চাই না। ভাইজান ও ভালো বলে কথা শুনো, দাঁড়ান ওর ব্যবস্থা করতেছি আমি। এই তুই কি যাবি নাকি বাড়ি খাবি? আরে করোনারির গায়ে কখনো হাত তুলতে হয় না, জি ভাইজান। আমরা ভালো করে বুঝিয়ে বলি যাবে। এই এই মেয়ে চলুন, চলুন আমার সাথে, ভালোই ভালোই বলতেছি চলুন। এই যাবি না রাত্রির বাড়ি খাবি? হাঁটেন বলছি। হাট। হুজুর হুজুর হুজুর। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবার মাহবুব সাহেব হঠাৎ আমার বাড়িতে আর সাথে একজন মহিলা নিয়ে? হুজুর বলতে লজ্জা হচ্ছে, কিন্তু বলতে হয়। সে মহিলা মানুষ ঠিক আছে, কিন্তু সে হচ্ছে একটা পতিতা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর পতিতাকে নিয়ে আমার বাড়িতে কেন? হুজুর আপনি শুনলে অবাক হইবেন, এই পতিতা আমাদের মসজিদের বিটার মধ্যে ভিক্ষা করতেছিল, আমাদের মসজিদের সীমানার মধ্যে। এই জন্য ভাবলাম যে আমরা আর কি বলবো, আপনার কাছে নিয়ে আসি, আপনি এটার একটা সঠিক সমাধান করে দেন। আচ্ছা আপনি থামুন, আমি সরাসরি ওকে জিজ্ঞাসা করি। এই মেয়ে, তুমি একজন পতিতা হয়ে মসজিদের ভিটায় কেন ভিক্ষা করছিলে? হুজুর, আমার স্বপ্ন আমি হজে যাবো। হজে যাবা তুমি, কিন্তু তুমি তো একজন পতিতা, আর পতিতা বৃত্তির টাকা দিয়ে হজে গেলে তো এই হজ কবুল হবে না। জানি হুজুর, আমি ওইটা জানি যে পতিতা বৃত্তির টাকা দিয়ে হজে গেলে ওই হজ কবুল হয় না। এই কথা আমার একটা লোকে কইছে, সেই জন্যই তো আমি প্রতিদিন ভিক্ষা করি, কারণ ভিক্ষার টাকা দিয়ে তো হজে গেলে হজ কবুল হইবে, তাই না হুজুর? কিন্তু তুমি তো পতিতা ছিলা, এই পতিতা হয়ে তোমার এই হজে যাওয়ার স্বপ্ন কেন জাগলো? হুজুর, আমি যে হজ করবো এইটা তো আমি অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি। যখন আমি ছোট ছিলাম টিভির সামনে বসতাম, তখন আজান দিত, ওই আজানের সময় না আল্লাহর কাবা ঘর দেখাইতো, তখন দেখতাম কাবা শরীফের চারপাশে হাজিরা ঘুরতো আর তোয়াব করতো। আর যখন কইতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর যখন এই সুরটা আমি শুনতাম আমার কলিজাটা একদম শীতল হয়ে যাইতো। আর যখন কামলিওয়ালা নবীর রওজা শরীফটা দেখতাম তখন আমার মন চাইতো ওই রওজা শরীফে গিয়া আমি যদি একটু জিয়ারত করতে পারতাম, কিন্তু কেমনে করবো কোন তো হুজুর, আমি তো গরিব ঘরের মাইয়া, তাই আমার স্বপ্নটা স্বপ্নই থাইকা গেল। আলহামদুলিল্লাহ, তোমার নিয়ত তো পবিত্র, আল্লাহ পাক তোমার নিয়তকে কবুল করুক। কিন্তু মা, তুমি তো ইচ্ছে করলে একটা পয়সাওয়ালা লোককে বিয়ে করে তার টাকা দিয়ে হজে যেতে পারতে, ওটা না করে তুমি পতিতা বৃত্তিতে নামলে কেন রে মা? হুজুর, আমি সেই চেষ্টাও করছি। শুনবেন তাইলে আমার কাহিনী? বলো মা, আমি শুনবো। তাইলে শুনেন।
পথে তুমি এলে কোন অজুহাতে, হঠাৎ ধাক্কা থেমে যাওয়া, চোখে চোখে হারিয়ে Sorry. যাওয়া। সরি 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 হবু না ঠিক জানি না, সূর্য, তোমার সঙ্গে আমার কিভাবে সম্পর্কটা হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে কি জানো, সেদিন এসে ধাক্কাটা আমার জীবনটা পুরো উলটপালট করে দিল। সেদিন ধাক্কা খাবার পর সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আমি মামার বাড়ি বেড়াতে আসছিলাম, আর সারা রাত মনে হচ্ছিল তোমার মায়াবী চোখ, তোমার মায়াবী ঠোঁট আমাকে পাগল করে দিয়েছিল। সত্যি কি জানো, সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমিও কি ভালো ছিলাম? সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। মনের মধ্যে শুধু একটা প্রশ্নই জেগেছে, যাকে চিনি না জানি না তার প্রতি কিসের এত মায়া? তোমার ভালোবাসার টানেই তো মামা বাড়ি আমি ঘন ঘন ছুটে আসি। এই দেখো, কিছুদিনের মধ্যে কতবার আসলাম। আর আগে কি জানো, বছরের পর বছর চলে যেত, আসতে ইচ্ছে করতো না। জানো সূর্য, আমি গরিব ঘরের একটা মেয়ে। আমার বাবা বেঁচে নেই। আমার বাবা মারা যাওয়ার পরে মা আমাদের 3 বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মা চায় আমরা 3 বোন যেন মানুষের মতো মানুষ হই। কে বলেছে তুমি গরিব? তোমার তো বিশাল একটা মন আছে, আর তোমার মনে অফুরন্ত ভালোবাসা আছে। আর তোমার ভালোবাসা শুধুই আমার জন্য। তাই তো আমি তোমাকে নিয়ে সারা জীবন একসাথে কাটাতে চাই। আমিও আমার সারাটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই, তবে আমার ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে চিনি না জানি না, অথচ তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। আমি চাই তোমাকে নিয়ে সারাটা জীবন থাকতে, তোমার সঙ্গে আমার সুন্দর একটা সংসার হোক, সেটাই আমি চাই। আমি জানি না আমার স্বপ্ন কতটা পূরণ হবে। তোমার স্বপ্ন পুরোটাই পূরণ হবে, আর ভয় পাবার কিছু নেই। আমি আছি, সারা জীবন তোমার পাশে থাকবো। না সূর্য, আমি তোমার কথায় আর ভরসা করতে পারছি না। তুমি আমাকে আর ধরে রাখতে পারবে না। কেন? আমাদের বিষয়টা আমার মা জেনে গিয়েছে। গতকালকে রাত্রে আমাকে জিজ্ঞেস করেছে ছেলেটা কে। আমি তোমার কথা বলিনি, তবে মা মামাকে বলেছে আমাকে নাকি আর পড়াশোনা করাবে না, আমাকে নাকি বিয়ে দিবে, আমার জন্য পাত্র দেখতেছে। প্লিজ এই কথা কখন মুখে এনো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এখন তুমি কি বলতে চাচ্ছ? কি করলে তুমি খুশি হবে আমাকে বলো। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো না সূর্য, আমরা দুজনে তো প্রেম অনেক দিনই করেছি, এবার আমরা বিয়ে করি। সবই ঠিক আছে, তুমি যেটা বলছো তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমায় কিছুদিন সময় দাও। না, আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না। আমি যদি এখন তোমাকে সময় দেই তাহলে তুমি আর আমাকে পাবে না, কারণ মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, আর আমি তোমাকে হারাতে চাই না। ঠিক আছে, কিন্তু তুমি তো জানো হুট করে বিয়ে করে আমি তোমাকে বাড়িতে তুলতে পারবো না। আমাকে তোমাদের বাড়িতে তুলতে হবে না। আমি শুধু চাই তুমি আমাকে বিয়ে করে আলাদা একটা বাসা ভাড়া করে সেখানে রাখো। আমি শুধু তোমার পরিচয়ে বাঁচতে চাই সূর্য। তা নয় ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই। চলো আমরা আজকেই বিয়ে করব। এটা কি করে সম্ভব? তাহলে তুমি কি আমার সঙ্গে এতদিন ছলনা করেছো?
তুমি যদি আজকে এক্ষুনি আমাকে বিয়ে না করো তাহলে আমি এই নদীতে ঝাঁপ দিয়ে এক্ষুনি মরে যাব। দাঁড়াও, কি করছো সব? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই করব। আসলে ভুলটা আমারই হয়েছে, তোমার মতন একজন বড়লোক ছেলেকে ভালোবাসা। কারণ তোমরা বড়লোকরা তো এইগুলাই করো, গরিব মেয়েদের সঙ্গে ভালোবাসার নাটক করো, আর সেটার মাসুল আমরা সারা জীবন দেই। আমি এক্ষুনি আত্মহত্যা করব। চুপ করো, ছাড়ো। থামো তুমি। শোনো, ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তোমাকে আমি আজকে এক্ষুনি বিয়ে করব। এই শোনো না কি বলছি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি তো। তুমি এইভাবে চলে গেলে আমার ভালো লাগবে? তুমি তো সব কিছুই জানো, সব কিছু তোমাকে খুলে বললাম। বাবা কল দিয়েছিল, গত এক সপ্তাহ ফোন অফ রেখেছি। ফোন দিয়ে জিজ্ঞেস করলো মোবাইল কেন বন্ধ ছিল। আমি বুঝিয়ে বললাম যে ইন্ডিয়াতে গিয়েছিলাম, তাই নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন অফ ছিল। কিন্তু একটু বোঝার চেষ্টা করো, আজকে যে করে হোক যেতেই হবে, না গেলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। কি বুঝবো বলো তো, মাত্র এক সপ্তাহ হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই তুমি চলে যাইতেছো। আমি একা একা কি করে থাকবো বলো তো? আর তাছাড়া এই বাসাটাও তো আমরা নতুন ভাড়া নিয়েছি, একা একা তো আমার ঘুমই আসবে না। তুমি কোনো টেনশন করো না। এই যে রহিমা খালা আছে না, বাড়িওয়ালার ঘরে যে কাজ করে, রহিমা খালার একটা মেয়ে আছে। আমি রহিমা খালাকে বলে গেছি ওই মেয়েটা রাতে তোমার সাথে থাকবে। আর বাজার সাথে যা কিছু লাগে, মানে শুকনো খাবার টাবার যদি লাগে, পনির বাড়ির দোকান আছে, আমি বলে গিয়েছি, ওখান থেকে নিয়ে আসবে। আর মাছ মাংস যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি ফাইজুল ভাইকে বলবে, উনি কিনে দেবে। আর এমনিতেও তোমার কাছে টাকা রেখে যাচ্ছি, প্রবলেম হবে না আশা করি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার ফোন দিয়ে আমার ছোট বোনকে কল দিয়েছিলাম, ওর সঙ্গে কথা বলেছি। ও হয়তো বা আবারও আমার খোঁজ নেওয়ার জন্য তোমার ফোনে কল দিতে পারে। ও যদি তোমাকে কল দেয় তাহলে বলবা আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, একদম দুশ্চিন্তা মুক্ত থাকবে। আমি এক সপ্তাহের মধ্যেই চলে আসবো। তুমি আমাকে যাই বুঝাও না কেন, একটা সপ্তাহ তুমি আমার সঙ্গে থাকবে না, আমার সত্যিই খুব কষ্ট লাগতেছে। তোমার যত দ্রুত সম্ভব তুমি কিন্তু আমার কাছে চলে আসবা। আরে হ্যাঁ, চলে আসবো তো। এই দেখো আমার লক্ষ্মী বউ কান্না করতেছে। তাহলে আমার লক্ষ্মী বউ মুখটা তুললো, একটুও কান্না করবে না। আমি চলে আসবো তো, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আচ্ছা। আছে, সাবধানে যেও। ঠিক আছে। আমার তো কাজ কামেও মন বসতেছে না। মানুষটা 7 দিন থেকে বাড়িতে নেই। সে বলল আমাকে কিছুক্ষণের ভিতর চলে আসবে। সে তো বেলা গড়িয়ে সন্ধ্যায় হয়ে যাচ্ছে, এখনো তো আসতেছে না। কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে মানুষটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন? নাকি আমি ওকে একটু বেশি সন্দেহ করছি? আচ্ছা যাক, আগে তো আসুক, তারপর কথা বললে বুঝতে পারবো আসলে বিষয়টা কি। এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি 7 দিন পর বাড়িতে এসেছো, আমাকে উঠানে দেখেও না দেখার ভান করে ঘরে যাচ্ছ, কারণ কি? আসলে কিছু না, কই আমি খেয়াল করিনি হয়তো আর কি। এই খেয়াল করনি মানে? সবার প্রথম তুমি বাড়িতে ঢুকলে আগে আমাকেই খোঁজো, আর তুমি আমাকেই খেয়াল করনি? আজকাল কি আমার এগুলো বিশ্বাস করতে হবে, তাও তোমার মুখ থেকে? আরে তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। শোনো, বিষয়টা হচ্ছে তোমাকে তো খুলেই বললাম, আমি আসলে খুব ঝামেলার মধ্যে ছিলাম তো, তাই একটু মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা তুমি কি এমন ঝামেলার মধ্যে ছিলে বলো তো, যে তুমি 7টা দিন ফোনটা অফ করে রেখেছো? আমি তোমাকে কতবার কল করেছি, তোমার কোনো ধারণা আছে? আরে আমি তো ইচ্ছে করে ফোন অফ রাখিনি, তোমাকে তো বললাম যে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম বিজনেসের কাজে, আর বিজনেসটা খুব প্রবলেম দেখা দিচ্ছিল। হঠাৎ করে কাউকে না বলেই চলে গেলাম। আর ওখানে তো জানোই বাংলাদেশের সিম ওখানে ইউজ করা যাচ্ছে না, আর নেটও ঠিক মতো পাচ্ছিল না, তাই ফোনটা অফ ছিল। সিমের নেট ছিল না, বেশ ভালো কথা, কিন্তু দেশের বাইরে গেলেও তো হোয়াটসঅ্যাপ ইউজ করা যায়। তোমার হোয়াটসঅ্যাপে কি হয়েছিল? আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি, আমি ইন্ডিয়াতে যাওয়ার পর এই বাংলাদেশের মতো ওখানে গ্যাঞ্জাম হচ্ছিল, তাই ওই দেশ সরকার নেটওয়ার্ক অফ করে দিয়েছিল।
তাই তো নেটওয়ার্ক চালু করতে পারতেছিলাম না, তাই যোগাযোগ করতে পারিনি। কিভাবে তুমি পারলা এটা করতে? হ্যাঁ, একটা জ্ঞান সম্পূর্ণহীন মানুষ তুমি। তোমার মা অসুস্থ বাড়িতে, আমার কথা আমি তো বাদই দিলাম। তুমি বলো তো, এই সংসারটা একা আমি কিভাবে সামলাই? তার উপর মা অসুস্থ, মাকে আমি একা কিভাবে সামলাই? মা সারাক্ষণ তোমার কথা বলে যাচ্ছে, আমি তো ঠিকভাবে ওনাকে উত্তরও দিতে পারছিলাম না তুমি কোথায়। মা কোন রুমে? মা কোন রুমে মানে? মা তো মায়ের রুমেই থাকবে, তাই না? বুঝলাম না আমি কিছুই। তুমি কি এই 7 দিনে সবকিছুই ভুলে গেছো নাকি? না, তা নয়। আচ্ছা, মায়ের কাছে যাচ্ছি। কিছুই তো মিলাতে পারছি না। মানুষটাকে 7 দিনে এতটা চেঞ্জ, ওকে তো অপরিচিত লাগছে আমার। আমি কি ওকে শুধু শুধু সন্দেহ করছি, নাকি আমার ভাবনাগুলোই ভুল? যাক, এসব নিয়ে পরে ভাবা যাবে। সন্ধ্যা হয়ে গেল, হাতের কাজটা আগে শেষ করি। আপা, আপা, ও আপা, কি ব্যাপার? আপা কই গেল? আপা, আপা তো ওই যে কল পারে। আপা, আপা, কিছু কবি? হ্যাঁ, তোমার সাথে একটা জরুরি আলাপ আছিল, কিন্তু তুমি কি না কি মনে করো তাই সাহস পাইতেছি না। এটা কোনো কথা কইলি ভাই? তুই আমার মারপেটের ভাই, তুই আমারে যা ইচ্ছা তাই কইতে পারবি, এটার জন্য অনুমতি লাগবে? পাগল, কি কইতেছস কত দেখি। আচ্ছা আপা, তুমি না কইছিলা দুলাভাই 7 দিনের জন্য ইন্ডিয়াতে গেছিল? হয়, ইন্ডিয়া গেছিল তো, ওর একটা বিজনেসের কাজে যাওয়া দরকার ছিল, তাই আমারেও কয়ে যেতে পারে নাই। এটা তো জানা কথা, এটা নিয়ে আবার কি হইলো? আপা, আসলে সত্যি কথা কি, দুলাভাই তো ইন্ডিয়া যায় নাই। ইন্ডিয়া যায় নাই মানে? কি কইতাছস? তোর দুলাভাই ইন্ডিয়াতেই গেছিল। আপা, আমি সত্যি কথা কইতাছি, দুলাভাই তোমার সাথে মিথ্যা কথা বলছি। কারণ ফাইজুল ভাই আছে না, ফাইজুল ভাই হচ্ছে পুবাইল এলাকার লোক। সে এই এলাকায় বেড়াইতে আসছিল, তখন এই শামসুল কাকা আছে না, ওই ফাইজুল ভাই শামসুল কাকার সাথে দুলাভাইরে নিয়ে কি যেন বলতেছিল। পরে আমি একটু দাঁড়ায়া কান পাইতে শুনলাম দুলাভাই নাকি ওই পুবাইল এলাকায় একটা মেয়েরে বিয়া করে ওই ভাষা ভাড়া নিয়ে আসে। তুই এগুলো কি কইতাছস? হ্যাঁ, তুই বুঝতাছস তুই কি কইতাছস? তোর দুলা ভাইয়ের নামে তুই মিথ্যা বদনাম দিতাছস, আর এই একটা মিথ্যা কথার জন্য কিন্তু আমার জীবনটা তছনছ হয়ে যেতে পারে ভাই। তুই কার থেকে কি শুনছস আল্লাহই জানে, ছোট মানুষ মনে হয় শুনতে ভুল করছস। আরে আপা না, আমি যা কইতাছি একদম সত্যি কথা, আমি নিজের কানে শুনছি। আচ্ছা তুমি কও, দুলাভাই যদি ইন্ডিয়া যাইতো তাহলে আমার জন্য কিছু আনতো, নাহলে তোমার জন্য কিছু আনতো? কারণ তোমার তো অনেক ভালোবাসে, দুলাভাইও আমার অনেক ভালোবাসতো, কিন্তু ইদানিং আমার দিকে ফিরাও তাকায় না। তাই আমি তোমারে কই কি, তুমি দুলাভাইয়ের দিকে একটু চোখ কান খোলা রাখো। শোন ভাই, এটা হচ্ছে বড়দের বিষয়, বড়দের বিষয়ে তুই ছোট মানুষ না ঢুকাই ভালো। এক কাজ কর, তুই এসব চিন্তা ভাবনা না কইরা ঘরে যা। তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, ঘরে গিয়ে পড়তে ব, যা পড়তে ব। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ছোট ভাইটারে তো আমি ধমক দিলাম ঠিকই, কিন্তু আমারও তো কথাটা কেমন বিশ্বাস হইতাছে। হুট করে এত চেঞ্জ? না, ও আমারে ঠিক কথাই কইছে যে চোখ কান খোলা রাখতে হইব। আজকে থেকে আমি চোখ কান খোলাই রাখবো। কোথায় যাচ্ছ তুমি? ও, আমি সেই কখন থেকে তোমাকে খুঁজতেছিলাম। আমাকে খুঁজছো তুমি? হ্যাঁ। আমাকে খুঁজছো অথচ আমার সাথে কথা না বলে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ? আরে লেট হয়ে যাচ্ছিল, ভাবলাম দেখা হলে তো বলবো, আর হঠাৎ করে ফোন আসলো আমাকে যেতে হবে এখন ইন্ডিয়াতে। কোথায় যাবা? ইন্ডিয়া যাব। ইন্ডিয়া যাবা তুমি? হ্যাঁ। তো তুমি যে ইন্ডিয়াতে যাবা, কই আমরা তো আগে থেকে কিছুই জানি না। কেন, তুমি কি জানতা না যে তুমি ইন্ডিয়া যাবা? আরে আমি জানতাম না, হঠাৎ করে বিজনেসের কাজে ফোন আসলো যে এখন ইন্ডিয়া যেতে হবে, কিছু তো করার নেই, বুঝতেই তো পারছো। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবা প্লিজ? হ্যাঁ অবশ্যই, কেন না, বলো বলো কি বলতে হবে।
তুমি ইদানিং কি এমন বিজনেসের কাজে জয়েন হয়েছো যে তোমার ঘন ঘন ইন্ডিয়া যাওয়া লাগতেছে? আরে তোমাকে বুঝিয়ে বললে কি লাভ, তুমি কি বুঝবে বলো? আমি অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে এনে সেল করতেছি, তো বিশাল একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি আমি, এই জন্য যাচ্ছি আর কি। বুঝতেই তো পারছো দেশে যা পরিস্থিতি, যে হাল অবস্থা, এখন যদি বেশি বেশি ইনকাম না হয় পরবর্তীতে কি না কি হয়, একটু প্রস্তুত থাকা আর কি, এই জন্য। তা তুমি তো খাবার টেবিলে বসে বলছিলে কালকে তুমি মাকে ঢাকা নিয়ে যাবে বড় ডাক্তারের কাছে, তার কি হবে? আর তার কি হবে? ডক্টর তো দেখিয়েছি, ডক্টর তো বললো আপাতত চিকিৎসা যেটা করেছে, যে ওষুধগুলো দিয়েছে কন্টিনিউ চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে যদি সমস্যা থাকে, সমস্যা কি, 1 সপ্তাহ পরে আবার ডাক্তার কাছে নিয়ে যাব। 1 সপ্তাহ? তার মানে তুমি কি আবার 1 সপ্তাহের জন্য ইন্ডিয়া চলে যাচ্ছ? আরে কি বলছো বোকার মতো কথা, ইন্ডিয়া কি ঘরের পাশে যে গেলাম আর আসলাম? 1 সপ্তাহ তো লাগবেই। ঠিক আছে যাও। তো তুমি যে ইন্ডিয়া যাচ্ছ তোমার ব্যাগপত্র কোথায়, কাগজপাতি কোথায়, পাসপোর্ট নিয়েছো? ও হ্যাঁ, পাসপোর্ট। আমি তো টেনশনে পাসপোর্ট নিতেই ভুলে গেছি, ভালো কথা মনে করেছো। আমি পাসপোর্টটা নিয়ে আসি। ইন্ডিয়া যাচ্ছে, সে নাকি পাসপোর্ট নিতে ভুলে গেছে। আমি তো তোমাকে এমনিতেই সন্দেহ করছি, তার উপর টাইসন তোমাকে নিয়ে আমাকে নিউজ দিল যে কোন ফয়জুল কাকা আর শামসু কাকা দেখেছে যে তুমি বউ নিয়ে একই বাসায় ভাড়া থাকো। না, আমি তো আর এই চাপা কষ্টে থাকতে পারবো না। এই কষ্ট থেকে আমাকে অবশ্যই বের হতে হবে, আর এটার জন্য আমার যা করণীয় আজকে আমি তাই করব, হোক সেটা ভালো কিংবা মন্দ। তোমাকে আজকে আমি ফলো করবই। আমিও দেখতে চাই তুমি কোন ইন্ডিয়াতে যাচ্ছ। কি ব্যাপার, সূর্য এখনো আসতেছে না কেন? সেই কখন ফোন দিয়ে কইলো আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, এখনো তো আসার কোনো নাম নাই। ও আসবো বইলা তো আবার ফাইজুল ভাইরে দিয়ে বাজারও করাইলাম না। আমার তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাইতাছে, কখন আসবো, রাস্তায় আবার বিপদ হলো না তো? আল্লাহ, তুমি ওরা সব বিপদ থেকে রক্ষা করো। তুমি বাইরে? তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। তুমি তো সেই কখন ফোন দিয়া কইলা আসতেছো, তোমার আসতে এত দেরি হইলো কেন? তুমি ফোন দিয়ে বললা সাথে সাথে আসা যায় নাকি? আর তুমি এমন কেন বলো তো? তুমি ফোন দিয়ে বলছো আসার জন্য, আর কি বললা আমি যদি এখন না আসি তুমি গলায় ফাঁস দিয়ে বা ফ্যানের সাথে ঝুলে থাকবা, এগুলো কি? হ্যাঁ, আমি ঘর থেকে বেরোতে গেছি, সামনে আমার বাবা পড়ে গেল। বাবা নামাজ পড়ে ঘরে ঢুকতেছিল, ঠিক ওই মুহূর্তে বাবা জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিস। আমি কি উত্তর দেবো বলো তো? যে করে হোক অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে বাসা থেকে বের হয়েছি। আচ্ছা, তোমার এই সবটা কবে যাবে আমাকে বলো তো? কোনোদিনও যাবে না। তুমি কেমন মানুষ বলো তো? বউকে রাইখা সেই বাবার বাড়িতে চলে গেছো, 1 সপ্তাহ হইছে। এই একটা সপ্তাহ আমি একা একা কিভাবে থাকি বলো তো? দিনের বেলা না হয় পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করলাম, কিন্তু রাতের বেলা কি একা একা থাকা যায় নাকি? তুমি জানো তোমার একটা টি শার্ট জড়িয়ে আমি রাত কাটাই, তুমি এটা বুঝো? কেন, রহিমা খালার মেয়ে তোমার সাথে থাকে না? না, সে সারা রাত নাক ডাকে, তাকে আমার মোটেও পছন্দ না, সেই জন্য না করে দিচ্ছি। আচ্ছা শোনো, তুমি যে এইভাবে আমাকে ব্ল্যাকমেল করো, এভাবে কি উচিত? আগে আমার বাড়ি থেকে জানে নাকি যে আমি বিবাহিত? আমি তো বুঝিয়ে সুঝিয়ে আসতে হয়, আর ফ্যামিলি জানতে পারলে তো আমার প্রবলেম হবে, তো বুঝতে হবে তোমাকে, তাই না? আর বিয়ের সময় কি বলেছো, এখন যদি তোমাকে বিয়ে না করো আমি নদীতে ঝাঁপ দেবো, আত্মহত্যা করবো। আর আজকে বলতেছো তুমি যদি এখন না আসো আমি ফ্যানের সাথে ঝুলে থাকবো, এগুলো কি? কি করবে বলো তো? তোমাকে নিয়ে তো আমার চিন্তা হয়। এই যে তোমার বাড়িতে যাওয়ার পর থেকে তোমাকে তো আমি কখনোই ফোনে ঠিক মতো পাই না। মাঝে মাঝে তুমি বিকালবেলা আমাকে কল দাও, কল দিয়ে একটু একটু করে কথা বলো। তারপরে আমি যখন কল দেই তখন তো সব সময় বিজি বলে। তুমি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে কেন ফলাইছো? আরে কি বলছো না বলছো, তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলবো আমি? পাগল নাকি তুমি? তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী, তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে থাকবে? কখনোই না। আসলে কি জানো, আমার ফোনটা বিজি থাকে, বুঝতেই তো পারছো, বিজনেস করি, আর বাবার বয়স হয়ে গেছে, এখন তো বাবা বিজনেস দেখাশোনা করতে পারে না, সব দায়িত্ব আমার উপর, সারাক্ষণ কল আসতেই থাকে, তাই হয়তো তুমি লাইনে পাওনি আর কি। তাই বলে কি একটা মানুষ সব সময় বিজি থাকে? সব সময় তুমি তোমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলো নাকি? বলতে হয়, ব্যবসার প্রয়োজনে বলতে হয় আর কি। আচ্ছা তুমি রাগারাগি করছো কেন? শোনো না, যা কথা বলার ঘরে গিয়ে হবে। চলো, অনেক দূর হেঁটে আসছি, পা ব্যথা করতেছে, চলো তো, অনেক কষ্ট হয়েছে আসতে আসতে, চলো।
আচ্ছা সূর্য, তুমি তো আমাকে বলেছিলে আমার মায়ের কাছে নিয়ে যাবে আমাকে দেখা করানোর জন্য। কবে নিয়ে যাবে বলো তো? আসলে কাজের চাপে আমি ভুলে গিয়েছিলাম। নিয়ে যাব, টেনশন করো না, কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার বোন আমাকে ফোন দিয়েছিল। কি বলো? কই, তুমি তো আমাকে কিছুই বললে না। বলার সুযোগ পেলাম কোথায়, আজকে তো মাত্র আসলাম। আর আমার সঙ্গে কথা বলতে চাইনি? হ্যাঁ, চেয়েছিল তো। আমি বললাম রাতে কল দিতে। রাতে কল দিয়ে আর পাবে কোথায়? আমি তো ওর নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছি। ব্লক লিস্টে মানে? আরে না না, মানে ব্লক লিস্ট না, মানে আমাদের ঘরে নেটওয়ার্ক পাওয়া যায় না। ও তো আমাকে ফোন দিলে পাবে না। আচ্ছা তাই বলো। ওর সঙ্গে পরে এক সময় করে কথা বলে নিব, তা না হলে দুশ্চিন্তা করবে। ঠিক আছে। আচ্ছা সূর্য, তুমি আমাকে হজে কবে নিয়ে যাবা বলো তো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি আমাকে হজে নিয়ে যাবা। আমি কিন্তু তোমার কাছে কোনো কাবিননামা চাইনি। আমি বলেছিলাম কাবিননামার পরিবর্তে তুমি আমাকে হজে নিয়ে যাবা, তাহলেই আমার কাবিন উঠে আসবে। কাবিননামায় কিন্তু সেটাই লেখা আছে। এখন কিন্তু তুমি কথা পরিবর্তন করতে পারবে না, বলে দিলাম। আচ্ছা বাপু, আমি কথা পরিবর্তন করছি না। আমার মনে আছে তুমি কাবিনের সময় যখন কাজী সাহেব জিজ্ঞেস করলো যে আপনার কাবিন নামে কত টাকা লিখবো, তুমি আমাকে বললে, কাজী সাহেবকেও বললে যে কাবিন নামে কিছু লেখার দরকার নেই, শুধু এটুকু লিখে দেন, আমরা দুজন একসাথে হজ করতে যাব। আমার সত্যি খুব ভালো লেগেছিল। তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে যে হজ করার স্বপ্ন নিয়ে বিয়ে করেছো। আচ্ছা, তুমি হজ করার জন্য আমাকে বিয়ে করেছো? আমাকে ভালোবাসো না? আর না না, তোমাকে তো ভালোবাসি, তারপরেও আমি আমার আল্লাহকেও অনেক ভালোবাসি। আমার অনেক স্বপ্ন আমি হজ করব। আমি যদি হজ না করে মারা যাই না, বিশ্বাস করো আমার আত্মা একদমই শান্তি পাবে না। কারণ আমার খুব ইচ্ছা আমি কাবা ঘর তওয়াফ করব এবং নবীজির রওজা জিয়ারত করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যেই তোমাকে হজে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে হজে নিয়ে যাবা? বিশ্বাস করো, আমি যদি সত্যি সত্যি হজে যেতে পারি তাহলে আমার মানব জীবন ধন্য হবে। আপা আয় আয় তুই আমার সাথে। এই যে এই ঘরটা আছে না, এই ঘরের ভিতরেই দুলাভাই আছে। আমি আজকে সন্ধ্যাবেলা দেখছি দুলাভাই বাজারের ব্যাগে বাজার কইরা ওই মহিলারে নিয়ে এই ঘরের ভিতরে ঢুকছি। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথা কইতাছি। মাতবার সাহেব, আমার স্বামী একটা নষ্টা মেয়েকে নিয়ে এই বাড়ির মধ্যে আছে। আমি আপনাদের এলাকায় এসেছি আপনার থেকে বিচার চাইতে। এটার একটা হেনস্থ আপনি আমাকে করে দেন। না না, তা তো অবশ্যই করবো। আমরা যখন আসছি এটার বিচার তো হবে, কিন্তু এই ঘরে তোমার হাজবেন্ড আছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। তাছাড়া এটা তো শামসু মিয়ার বাড়ি, ভাড়া দেয়। হ্যাঁ, এই ভাড়া দেয় যে ঘরটার মধ্যে, সেই ঘরের মধ্যে ওনার হাজবেন্ড থাকবে, তার মানে কি খারাপ মেয়ে থাকে এই বাড়িতে? কি বলছো? আল্লাহ জানে। আমার এলাকায় তো এসব ঘটনা হইতে পারে না, এটা হইতে দিতেই পারি না। আমারও বিশ্বাস হচ্ছে না চাচা। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে, কারণ আমার ভাই আমাকে কখনোই মিথ্যা কথা বলতে পারে না। ঠিক আছে, আমার স্বামী যদি এই ঘরের মধ্যে থাকে না, তাহলে আমি হাতে নাতে আপনাদেরকে এখনই প্রমাণ দিচ্ছি। ওই রাকিব, তুমি যাও তো, দরজায় টোকা দিয়া ধাক্কা দিয়া দেখো, বাড়ি করে নিয়ে আসো। হ্যাঁ, না, আমার এলাকায় এই সমস্ত ঘটনা হইতে দিতে যায় না। ঠিক আছে। কে আসলো বলো তো? বুঝতে পারছি না, দেখো তো। আসো দেখি। আমি আসছি। তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলেন আমি কোনোদিনও টের পাবো না? কে আপনি? আমি কে? আমি কে ওকেই জিজ্ঞেস করো। পাইছি, বাসার ভিতরে আছে। আসো আমার সাথে। আরে কার আপনি? কে আশ্চর্য! আরে কারা আপনারা? এই কি শুরু করছেন? হ্যাঁ, কারা আপনারা এইভাবে বাড়ির মধ্যে এসে ঝামেলা করতেছেন? আমি হচ্ছি মেম্বার আর উনি হচ্ছেন মাতবর। ভাই বুঝছো আমরা কারা? আর আমি হচ্ছি এই সিলমারা নষ্টা পুরুষের একমাত্র স্ত্রী। কি স্ত্রী মানে? সূর্য, এসব কি বলতেছেন? তোমার স্ত্রী তো আমি। তাহলে এই মেয়েটি তোমার স্ত্রী কি করে হয়?
না মানে এই তোমার বিজনেস না? এই তোমার বিজনেস? এ তো দেখছি বিজনেস না, কঠিন বিজনেস নিয়ে বসছো তুমি। বা সূর্য, না মানে ইয়ে মানে কি? তোমরা কি এখনো বুঝতে পারতিছো না যে ও নিজের মুখে সত্যিটা বলতে পারতিছে না? আর বলবে কি করে? ওর তো সেই সৎ সাহসটাই নেই। সূর্য, তুমি তো আমাকে বলতে পারতে, তুমি আমাকে বলে দেখতে। আচ্ছা, আমি কি এমন দোষ করেছিলাম বলো তো? তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, এটাই আমার দোষ, তাই না? তোমার মাকে নিজের মা বলে সেবা যত্ন করেছি, এটা আমার ভুল। তোমার সংসারে দিনের পর দিন আমি অবহেলিত হয়ে পড়ে আছি, তারপরও আমি তোমার সংসারেই পড়ে আছি। তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, এটাই আমার ভুল, তাই না? আর তুমি না বলতে 7 দিন পর পর তুমি ইন্ডিয়া যাও, বিজনেস আছে তোমার। এই তোমার বিজনেসের কাজ, এই দিনও আমার দেখতে হলো। তোমার লজ্জা করে না? তুমি আমার মতো একটা বউ রেখে এই নষ্টা মেয়েটাকে নিয়ে এই বাড়িতে পড়ে আছো। ও আচ্ছা, তার মানে প্রতিনিয়ত তুমি তাকেও মিথ্যা বলতা, আমাকেও মিথ্যা বলতা, তাই না? তুমি বলতা কি তুমি বাড়ি যাইতেছো, তোমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়নি, সেই জন্য তুমি আমাকে বাড়িতে উঠাতে পারতেছো না। তুমি বাড়িতে কি করে উঠাবা যদি বাড়িতে আরেকটা বউ থাকে? আর তোমাকে যখন কল দিতাম আমি সব সময় তোমার নাম্বার বিজি পাইতাম। তুমি আমাকে বলতা তুমি নাকি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতা, আসলে তুমি তো কথা বলতা না, তুমি আমার নাম্বারটাই ব্লক লিস্ট করে রাখতা। বিশ্বাস করেন মাতবার সাহেব, আমি জানতাম না যে ওর বউ আছে, ও আমাকে কোনোদিনও বলে নাই। আমি জানতাম ও আনম্যারিড একটা ছেলে, সেই জন্যই আমি ওকে বিয়ে করছি। এটাই তো তোমাকে অপরাধ। আগে যাচাই করবা, বাছাই করবা, বাড়ি যাবা, যদি বাড়িতে তোমার না উঠতে দেয় তুমি দেখবা, তার খোঁজ খবর নেবা। এই যে পাকনামি করে যে তোমরা না খোঁজ খবর নিয়ে যা তোমরা বিয়ে শাদী করলা, ক্ষতিটা হইলো কার? তোমার। আরে মিয়া, তোমার ঘরে তো বউ আসিল, তোমার যদি বউটারে ভালো না লাগতো তোমার বউটা ডাইরেক্ট বিদায় দিতা, তারপরে একটা মেয়ের বিয়ে করতা। কথা নাই বার্তা নাই, তুমি একসাথে 2 মেয়েরে সংসার করতে চাইতেছো। আলাই মানে তো লুচ্চা, ডাইরেক্ট লুচ্চা। আপা, আমি তোমারে কইছিলাম না দুলাভাই ওই দিন 7 দিনের জন্য ইন্ডিয়া যায় নাই, এইখানেই বাসা ভাড়া নিছি। তাও কি সেটা আমি ফয়জুল কাকার কাছ থেকে শুনছি। হ ভাই, তুই আমারে সত্যি কইছিলি ঠিকই, কিন্তু আমি তোরে ছোট মানুষ হিসাবে তোর কথাটা অতটা গুরুত্ব দেই নাই। তবে হ্যাঁ, আমি আমার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। মাতবর সাহেব, এখন আপনিই বলুন আমি কি করব। চাচা, আপনি কিছু একটা করে দেন তো তাড়াতাড়ি, আমাকে তো আবার যাইতে হবে নাকি? এই মেয়ে, তোমার যদি কোনো কাবিননামা থাকে কাবিননামা নিয়ে 1 সপ্তাহ পরে আমার বাড়িতে আসবা। আর তোমাকে বলছি তোমার গার্জিয়ান নিয়ে 1 সপ্তাহের মধ্যে আমার বাড়িতে আসবা। যাও, এখন তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও। যাও যাও যাও। ইনাদের সাথে বসার আগে তোমার সাথে আমার বাড়িতে কথা হবে। আসো। চলো। মা, মা, কেডা? কে? তুই তুই কেন আসছস? মা, আমি ভুল করছি মা, আমার মাফ করে দাও। আমি তোমার পায়ে ধরেছি। তুই কেন আসছস? কেন আসছস এই বাড়িতে তুই? মা, আমি যারে ভালোবাসা তোমাকে ছাড়ছি সে আজকে আমারে ছাইরা দিছে। জানো, ও ভালো মানুষ না, ও আমারে ঠকাইছে, আমার ভালোবাসা নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। শুধু তোরে ঠকাই নাই, ঠকাইছে আমাগরে। শুধু তোর জন্য আমার কত স্বপ্ন, কত আশা ছিল। তোর বাপ মরণের পরেও আমি তিলে তিলে এত কষ্ট কইরা মানুষের বাসায় জিয়ের কাম কইরা আমি তোরে পড়ালেখা শিখাইছি। ভাবছিলাম আমার ফুলা নাই তাতে কি, আমার মায়েরাই আমার অবলম্বন হইব। কিন্তু তুই আমার অবলম্বনটা, তুই আজকে আমার মুখের কলঙ্ক। শুধু তোর কারণে গ্রামের সকলে আজকে আমারে খারাপ কয়। শুধু আমারে না,
আমার ছোট ছোট দুইটা নিষ্পাপ মাইয়া, এই মাইয়াগুলারে পর্যন্ত খারাপ কয়। রাইট হইলে ঘরের চালের উপর ঢিল মারে, কই এক মাইয়ারে যখন দিছিস তোর ওই দুই মাইয়ারে দে। তুই খেলাইছস তুই। মা বিশ্বাস করো, আমি চাই নাই যে তোমাকে এত বড় ক্ষতি হয়ে যায়, কিন্তু কি করব, ওই পোলা তো আমার স্বপ্ন দেখাইছিল আমারে নাকি হজ করাইবো। সেই জন্যই তো আমি লোভে পড়ে গেছিলাম। ভাবছি ও যেহেতু আমার এত সুন্দর একটা সুযোগ দিতে চাইতেছে, তাইলে আমি এটা মিস করতে পারবো না। মা তুমি তো খুব ভালো করেই জানো এই হজ করার ইচ্ছা আমার সেই ছোটকাল থেকে। তাই তাই আমি ওর পাতা ফাঁদে পা দিয়ে ফেলাইছি। মা মা তুমি আমার দিক থেকে মুখ ফিরাই নিও না মা। করণের নাই রে মা, কিছু করণের নাই। এই সমাজে আমার বাঁচতে হইলে তোর মতো মাইয়ার এখন আমার ত্যাগ করতে হইব। তুই দোষী না নির্দোষী তা উপরে লাই জানে রে মা। তুই আমার মাফ করে দে, তুই আমারে মাফ করে দে। রাতের আধারে তুই আমার বাড়ি থেকে চইলা যা। তোর যদি এই বাড়িতে জায়গা দেই, কাল সকালে যখন গ্রামে সকলে খবর পাইবো, তখন আমার সহ আমার ছোট ছোট মাইয়া তোরে কলঙ্ক দিয়া পুরাইয়া মাইরা ফেলাইবো। তোর যেই দিক দুই চোখ যায় এই দিক যা। না মা, আমি কোথাও যাবো না, আমি তোমার কাছেই থাকবো। আর আর আমি কই যাবো কত, আমাকে তো কেউ নাই। আব্বা মারা যাওয়ার পর থেকে আমাকে আত্মীয় স্বজন তো আমাকে কোনো খোঁজ খবর রাখে না। আমাকে যদি কেউ থাকতো আমি সেখানে চলে যেতাম, যেহেতু কেউ নাই তুমি একমাত্র আমার ভরসা। মা দয়া করে মা করে ডাকুস না, চলে আজকে তোর কাছে ভিক্ষা চাই। মা হইয়া ভিক্ষা চাই, তুই আমাকে জীবন থেকে চলে যা। তোর যেদিকে দুই চোখ যায় সেদিকে যেয়ে মর। সে মা জন্ম দিল, যখন তার ঘরেও জায়গা হইল না, তখন আমি চিন্তা করলাম আমি ঢাকা শহরে চলে যাই। ঢাকা শহরে আমার একটা বান্ধবী ছিল, ওর কাছে গিয়ে উঠলাম, ওইখানে থাকা শুরু করি। আর আমি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি, কারণ জীবনে বাইসে থাকতে হইলে তো একটা অবলম্বনের দরকার আছে, আর সেইটার জন্য তো টাকার প্রয়োজন আছে। আর টাকা ইনকাম করতে হইলে আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন। বিভিন্ন অফিসে যাই, চাকরির খবর নেই, কিন্তু যেইখানে আমি চাকরির জন্য যাই সেইখানকার মালিক কিংবা ম্যানেজাররা আমারে শুধু কুপ্রস্তাব দিত, কইতো আমি তোমারে অনেক বড় একটা পজিশনে নিয়ে যাব, তাই তারে নাকি আমার খুশি করতে হইব। পরে ভাবলাম আমার বিয়ে একটা হইতে পারে, আমি গরিব ঘরের মায়ে হইতে পারি, কিন্তু তাই বলে তো আমার সতীত্ব আমি ঝাড়ে তারে বিলাইয়া দিতে পারবো না। তাইলে আমি তো আমার নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। সেই চিন্তা করে আমি কোথাও চাকরি করতে পারি নাই। পরে হঠাৎ একদিন একটা লোকের সঙ্গে আমার পরিচয় হইল। সে অনেক টাকা পয়সার মালিক, আর মানুষটা অনেক ভদ্রলোক ছিল। সে আমারে কইল আমি যদি তারে বিয়া করি সে নাকি আমারে হজ করাইবো। তাই লোকটা অনেক বয়স্ক ছিল। আমি ভাবলাম বয়স্কতাতে কি হয়েছে, আমারে তো সে হজ করাইবো। সে আমারে স্বপ্ন দেখাইছে, আমি তার স্বপ্নের মধ্যে হাঁটা শুরু করলাম। পরে আমি তারে বিয়া করলাম, তার সঙ্গে সংসার বাঁধা শুরু করলাম। সে আবার একটা বাসা ভাড়া কইরা আলাদা একটা জায়গায় রাখলো। 5-6 মাস সে আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার কাছে আসছে, কিন্তু আমি যখনই তারে জিজ্ঞেস করতাম আমারে হজে কবে নিয়ে যাবেন, সে আমারে শুধু কইতো তোমার পাসপোর্ট আমি রেডি করতেছি, পাসপোর্টটা রেডি হয়ে গেলেই তুমি হজে যাবা, তুমি হজ করবা। পরে হঠাৎ একদিন তার যোগাযোগ বন্ধ হয়ে গেল, তার সঙ্গে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারলাম না। মনে হইল মানুষটা হঠাৎ করে উধাও হয়ে গেল। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কাইটা গেল। ওইদিকে বাড়িওয়ালা আমার উপরে খুব চাপ সৃষ্টি করলো, বাসা ভাড়া দিতে হইব।
কিন্তু আমি তো আর কোনো চাকরি বাকরি করি না, তার বাসা ভাড়া কেমনে দিব? মেলা টাকা বাসা ভাড়া জমা গেল। পরে বাড়িওয়ালা আমার একদিন রাতে আমার বাসার জিনিসপত্র রাইখা ঘর ধাক্কা দিয়ে বাইর কইরা দিল। ওই রাতে আমি একটা মেয়ে মানুষ কই যাবো, কি করব, আমার মাথায় কাজ করতেছিল না। পরে রাস্তায় একটা লোকের সঙ্গে আবারও দেখা হইলো। সেই লোক আমার সঙ্গে ভালো ব্যবহার কইরা আমারে অন্ধকার জগতে ফালাই দিল, আমারে পতিতালয়ে নিয়ে আমারে বেইচা দিল। আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সব কিছু নষ্ট হয়ে গেল ওই দিন। কিন্তু কিন্তু আমার মনের মধ্যে ওই স্বপ্নটা আমি লালন করে রাখছি, আমি হজ করব। আমি ওই স্বপ্নটা আমি ভুইলা যাই নাই, সেই জন্য আমি টাকা জমাইলাম। আমার কাছে যখন অনেক টাকা হইলো তখন আমি চিন্তা করছি এইবার আমি হজে যাইতে পারবো। তখন এক লোকের সঙ্গে আলাপ করলাম। সেই লোক আমারে কইলো, আরে পাগলি, এই টাকাগুলো তো তুই পতিতাবৃত্তি কইরা জমাইছস, এই টাকা দিয়ে তোর হজ কখনো কবুল হব না। তখন আমি ভাবলাম, এই টাকা দিয়ে যদি আমার হজ নাই হয়, এই টাকা দিয়ে আমি কি করব? সেই টাকা আমি একটা এতিমখানায় দান কইরা দিছি। পরে আমি ভিক্ষা করা শুরু করছি। আমি চিন্তা করলাম, ভিক্ষার টাকায় তো হজ হব, হজ কবুল হব, তাই না হুজুর? আর সেই দিনের পর থেকেই আমি ভিক্ষা করা শুরু করি। কাঁদিস না মা, কাঁদিস না। ওই ভিক্ষার টাকা দিয়া হজ হবে। আমি পরপর 3 বার হজ করছি। আলহাজ নাম হয়েছে আমার, নামের আগে আলহাজ বলে। 4র্থবার যাওয়ার জন্য আমি টাকা পয়সা জমা করলাম। তোর এই কথাগুলো শুই না আমার মনটা একবারে গই লাগেছে রে মা। আমি ওই সম্পূর্ণ টাকা দিয়া তোরে হজে পাঠাবো না। তুই নিশ্চিত থাক, আল্লাহ তোরে কবুল করে দিছে। জামা আজান হইতাছে, বাড়িতে যা, গোসল টোসল কইরা নামাজটা পড়। আমি মসজিদে যাই। আর আমার কাছে আইসা হজে যাওয়ার কি কি নিয়ম কানুন সব কিছু জানিস। টাকা পয়সা চিন্তা করিস না, আমি আছি। হুজুর, আমার কাছে মনে হয় এই যে আমার পাশে বোনটা দাঁড়ায় আছে, এই বোনের হজ আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ তো বলছে, যদি কোনো মানুষ তার মন থেকে একবার হজের জন্য নিয়ত করে, আল্লাহ তার হজ 100 বার কবুল করে নেয়। আমার কাছে মনে হয় এই বোনটার হজ আল্লাহ কবুল করে নিছে। এখন আমাদের দায়িত্ব হইতেছে এই বোনটাকে আল্লাহর ঘরে পাঠানো। ঠিক আছে হুজুর, আপনারা যদি সত্যি সত্যি আমারে হজ করান, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো হুজুর। সব আল্লাহ মালিক। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।